বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে লাল সবুজ দাগানো উন্মেষের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে তোমাদের লাল সবুজ দাগানো বই নিয়ে কথা বলবো, যেগুলো তোমরা অলরেডি পিডিএফ হিসেবে সব পেয়ে গিয়েছো এবং তোমরা জানো যে কোনটা কিভাবে কোনটা তোমার বারবার পড়তে হবে, কোনটা বেশি করে পড়তে হবে। বিশেষ করে আমরা জানি লাল দাগানো অংশগুলো বেশি ইম্পর্টেন্ট, সবুজগুলো একটু কম ইম্পর্টেন্ট। তারপরেও তোমার যে কোন জায়গা থেকে তোমার কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম, যে একই জায়গা থেকে 3-4 ভাবে কোয়েশ্চেন হতে পারে। তো যেগুলো তোমার বিগত বছর মেডিকেলে যে প্যাটার্নে কোয়েশ্চেন গুলো আসছে, সেগুলো নিয়ে আমরা আজকে ক্লাসে ডিসকাশন করবো, যেটা তোমাদের জন্য আশা করি অনেক ভর্তি পরীক্ষার জন্য অনেক সহায়ক হবে। তোমাদের সাথে আছে আমি ডাক্তার তানভীর আহমেদ। আমরা শুরু করি লাল সবুজ দাগানো বইতে। আজকে আমরা কথা বলবো খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, জেনেটিক্স, জিন তত্ত্ব ও বিবর্তন, যেটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কোয়েশ্চেন থাকে প্রায়। তা আসো, প্রথম কথা হচ্ছে যেটা, যে এখান থেকে যে কোয়েশ্চেনটা আসে, যে জেনেটিক্স শব্দটা সর্বপ্রথম প্রচলন করেন কি? বিজ্ঞানী উইলিয়াম বেটসন। এটা সবার আগে ইম্পর্টেন্ট। জেনেটিক্স শব্দ প্রচলন করেন কে? তারপরে আসো যে জিন তত্ত্বের জনক বা জেনেটিক্স এর জনক কাকে বলে? গ্রেগর জোহান মেন্ডেল। তারপর খেয়াল করো যে মেন্ডেল যে আসতে পারে কিসের উপর গবেষণা করছিল? মটরশুটি গাছের উপর। কত বছর ধরে? 7 বছর ধরে। তারপর খেয়াল করো যে মেন্ডেল কত প্রকার মটরশুটি সংগ্রহ করছিল? তোমার 34 প্রকার মটরশুটি। তারপর দেখো যে মেন্ডেল তোমার কোথায় জন্মগ্রহণ ছিল? অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করছিল, এটা মনে রাখতে হবে। তারপর আসো যে মেন্ডেলের আমরা জানি 2টা সূত্র। মজার ব্যাপার হচ্ছে মেন্ডেলের 2টা সূত্র কিন্তু মেন্ডেল নিজে আবিষ্কার, মেন্ডেল নিজে দেয় নাই। মেন্ডেল মারা যাওয়ার পরে যে তার মৃত্যুবরণ করার পর 16 বছর পর 1900 সালে যে 3জন ভিন্ন দেশের 3 বিজ্ঞানী, 3জন বিজ্ঞানী পৃথকভাবে পৃথকভাবে একই সময় মেন্ডেলের গবেষণার ফলাফলটা পুনরুদ্ধার করেন। সেই 3জন বিজ্ঞানীর নামটা ইম্পর্টেন্ট, যে কোন 3জন বিজ্ঞানী যে মেন্ডেলের সূত্রের উপর গবেষণা করছিল, বা নিচের মানে বিজ্ঞানীগুলোর নাম। তাহলে একজন হচ্ছে হুগো দ্য ব্রিজ, কার্ল করেন্স, আর একটা এরিস চ্যামেক। কোশ্চেন আসতে পারে এটা। তো এই ওরা মেন্ডেলের প্রাপ্ত যে গবেষণা, সেটার উপর গবেষণা করে 2টা সূত্র আবিষ্কার করছে। এটাকে আমরা বলি মেন্ডেলের প্রথম সূত্র, একটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তারপর আসে যেটা যে আমরা বলি, এই কারণে আমরা যেহেতু মেন্ডেলের গবেষণার উপর ডিপেন্ড সূত্র আবিষ্কার করছে, এখানে বলি জিন তত্ত্বের জনককে বা বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? মেন্ডেলকে। তারপরে যে মেন্ডেল যে মানে গবেষণা শুরু করছিল তখন তোমার যে মটরশুটি গাছ নিয়ে, তো সে মেইনলি কি 2 ধরনের বিপরীত বৈশিষ্ট্যের উপর কাজ করছিল। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর। তারপরে চলে আসো আমরা পরের স্লাইডে যাই, যে এটা আসতে পারে যে কেন মটরশুটি গাছকেই বেছে নিছে পরীক্ষার জন্য মেন্ডেল। কারণগুলো কি কি? কারণগুলো আসতে পারে পরীক্ষা, যে 1 বর্ষজীবী, কথাটা মনে রাখতে হবে, আয়ুষ্কাল স্বল্প, উভলিঙ্গ, যার কারণে স্বপরাগী হয়। তাহলে কেন বেছে নিয়েছি এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে। তার মটর গাছ একটা কি, বহু প্রকরণ দেখা যায়। তারপর মেন্ডেলের সাফল্যের বা কৃতকার্য হওয়ার কারণ, কারণগুলো তোমার এটা রিডিং পড়বে, এগুলা এটাতে তেমন কোয়েশ্চেন মানে খেয়াল করবা। কিন্তু যে এই একটা তো কৃতকার্য, কেন? উনি মটরশুটি গাছকে পরীক্ষা করছিলেন, এই কারণে উনি কৃতকার্য হয়েছে। তারপর যে উনি যে উদ্ভিদগুলোর উপর গবেষণা করছিল সব কি খাঁটি ছিল, পিওর হোমোজাইগাস ছিল। তারপর তোমার এই যে এখানে তোমার তারপর কোনো মানে করার পর কোনো ঝামেলা ঘটে নাই, বাস এটা একটু রিডিং পড়বা, কিছু না। এটা এখান থেকে তোমার কোশ্চেনের সম্ভাবনা খুবই কম। যেটা তোমার মনে রাখতে হবে, এখানে যে জিন তত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দ, কোনটার মানে কি আসতে পারে। ফ্যাক্টর বা জিন বলতে কি বুঝি? তাহলে ডিএনএর খন্ডাংশকে আমরা বলি ফ্যাক্টর বা জিন। লোকাস মানে কি? এটা আসতে পারে, তাহলে ক্রোমোজোমে যেখানে জিন থাকে সেটা নামে লোকাস। অ্যালিল বা অ্যালিলোমর্ফ কি? কোশ্চেন আসতে পারে, অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলতে কি বোঝো? বা ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাস অবস্থানকারী জিন জোড়াকে কি বলে? তাহলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী 2টা জিন যে একটা লোকাস অবস্থান করে, অবস্থানকারী জিন 2টাকে একে অপরের কি বলে? অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে। তারপরে খেয়াল করো যে হোমোজাইগাস আরটা হচ্ছে হেটারোজাইগাস। হোমো আর হেটারো, খেয়াল করো। হোমোজাইগাস বলতে কি বোঝা আসতে পারে? মানে নিচের কোনটি হোমোজাইগাস হচ্ছে কি? যে অ্যালিল 2টা যদি একরকম হয় সেটাকে আমরা হোমোজাইগাস বলি। আসতে পারে হেটারোজাইগাস, কোনটাকে বলা হয়? অ্যালিল 2টা ভিন্ন রকম, একটা কেবল একটা স্মল।
প্রকট বৈশিষ্ট্য বলতে কি বুঝি, যেটা অলওয়েজ প্রকাশিত হয় সেটা। আর প্রচ্ছন্ন বলতে কি, যেটা প্রকটের উপস্থিতিতে প্রকাশিত হবে না, প্রকট না থাকলে প্রকাশিত হয়। তারপর আসতে পারে জিনোটাইপ মানে কি, বা জিনোটাইপ বলতে কি বোঝো, বা জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে কি বলে। এবার তোমার পুরো সংজ্ঞাটা লিখে তোমার দিয়ে দিবে যে জিন যুগল, যে জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে কি বলে, জিনোটাইপ, ফিনোটাইপ, হেটেরোজাইগাস, হোমোজাইগাস, তাহলে বলতে হবে কি জিনোটাইপ বলে। বা এটা আসতে পারে যে জীবের বৈশিষ্ট্য মানে বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা কি বলি, মানে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত যে বাহ্যিক লক্ষণ সেটা কি বলি, তো সেটাকে বলে ফিনোটাইপ। এভাবে কথাগুলো আসতে পারে। তারপরে তোমার অপত্য বংশ, এক সংকর ক্রস আসতে পারে, যে এক সংকর বা মনোহাইব্রিড ক্রসের ক্রসের উদাহরণ কোনটা, তাহলে মেন্ডেলের প্রথম সূত্র। অনুপাত কত পাই আমরা, এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রসের 3:1। তারপর আসো দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস। প্রথম কথা, দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস যে কত জোড়া বৈশিষ্ট্যের উপর আমরা, মানে দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রসের প্রথম কথা হচ্ছে তোমার উদাহরণ কোন সূত্র, তাহলে মনে রাখতে হবে দ্বিতীয় সূত্র। দ্বিসংকর হচ্ছে দ্বিতীয় সূত্র। তারপর মনে রাখতে হবে দ্বিতীয় সূত্রের তোমার যে দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রসের অনুপাতটা কত, 9:3:3:1, এটা আমার মনে রাখতে হবে। তারপর খেয়াল করো টেস্ট ক্রস, ব্যাক ক্রস। টেস্ট ক্রস বলতে কি বুঝো আর ব্যাক ক্রস বলতে কি বুঝো, তাহলে মনে রাখবা টেস্ট ক্রস হচ্ছে কি, মনে রাখবা F1 বা F2 সাথে, F1 বা F2 সাথে কার মাতৃবংশ। তাহলে আসতে পারে যে টেস্ট ক্রসের কোশ্চেন এভাবে দিতে পারে, F1 বা F2 জনের সাথে যে কার ক্রস করা হয় এখানে, তাহলে মনে রাখতে হবে মাতৃবংশের কথা আসতে পারে, অথবা আসতে পারে মাতৃবংশের সাথে তুমি কার ক্রস করবা, F1 বা F2। আবার পুরো সংজ্ঞাটা দিয়ে দিতে পারে যে F1 বা F2 জনুর সাথে মাতৃবংশের ক্রসকে কি বলা হয়, টেস্ট ক্রস। তারপরে টেস্ট ক্রস আমরা কেন করি, তাহলে তোমার জীবটা হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য। তারপর তোমার হচ্ছে ব্যাক ক্রস। ব্যাক ক্রস হচ্ছে তোমার কি আসতে পারে, ব্যাক ক্রসে কি হয়, ব্যাক ক্রসে F1 জনুর সাথে তোমার মাতৃবংশীয় যে কোনো এক সদস্য, বা আসতে পারে ব্যাক ক্রসে মাতৃবংশের সাথে কার ক্রস করা F1 জন, অথবা আসতে পারে ব্যাক ক্রসে F1 জনের সাথে কার ক্রস করা হয়, তাহলে মাতৃবংশীয়। তাহলে এইভাবে তোমার কোশ্চেন গুলো আসতে পারে। তারপরে জিনোম। তারপরে জিনোম বলতে আমরা কি বুঝি, তোমার ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি। জিনোম বলতে কি বোঝা হয়, একটা কোষের মধ্যে জিনের সমষ্টিটাকে আমরা কি বলি, জিনোম। তারপর খেয়াল করো আমরা যে বলছি ম্যান্ডেলের প্রথম সূত্র কয়টা, দুইটা। যে ম্যান্ডেলের প্রথম সূত্র আর ম্যান্ডেল দ্বিতীয় সূত্র। যে প্রথম সূত্রকে আমি কয়েকবার আসছে, প্রথম সূত্রকে আমরা কি কি বলি, মনোহাইব্রিড ক্রস বলি। তারপর জনন লব মনোহাইব্রিড ক্রস, বা বলা হয় জনন কোষ শুদ্ধতা বিশুদ্ধতার সূত্র বলা হয়, বা পৃথকীকরণ সূত্র, সবগুলো নাম তোমাকে মনে রাখতে হবে। তারপর দ্বিতীয় সূত্রকে আমরা কি কি বলি, যে ডাইহাইব্রিড ক্রস বলা হয়, স্বাধীনভাবে মিলন সূত্র বলা হয়, বা বন্টনের সূত্র বলা হয়। তাহলে প্রত্যেকটা নাম তোমাকে মনে রাখতে হবে। তারপর আসো যে এখানে তোমার মনে রাখতে প্রথম সূত্রের, দেখো প্রথম সূত্রে কি হচ্ছে, দেখো যে বিশুদ্ধ গ্যামেট এবং সূত্রটিকে জনন কোষ বিশুদ্ধের সূত্র আমরা আগেই দেখলাম। এটা ইম্পর্টেন্ট যে আসতে পারে লব সিগ্রিগেশনে অনুপাত কত, 3:1 আসতে পারে, জনন কোষ বিশুদ্ধতার সূত্রে অনুপাত কত, 3:1। আবার আসতে পারে মনোহাইব্রিড ক্রস অনুপাত কত, 3:1। কখনোই 1:3 বলা যাবে না, অলওয়েজ অনুপাতটা যেভাবে আছে সেভাবে মনে রাখতে হবে। তারপর খেয়াল করো যে এই যে দেখো এই যে অনুপাত 3:1, এই অনুপাতগুলো তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো ওরা কি পাইছে, যে কালো আর বাদামি গিনিপিগ ক্রস করে কি পাইছে, ফার্স্ট জেনারেশন সবগুলা কি পাইছে, কালো গিনিপিগ। তো 3 আর 1-এর মধ্যে মনে রাখবো আমরা জানি কি 3টা পাই কালো আর 1টা পাই বাদামি। তো এই কথাটা মনে রাখতে হবে যে ফিনোটাইপ কি, 3-1-এর মধ্যে 3টা হচ্ছে কালো, বা 75% হচ্ছে কালো, 25% হচ্ছে বাদামি হওয়ার সম্ভাবনা। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে তোমার একটা কথা মনে রাখতে হবে, অনুপাতটা। দ্বিতীয় সূত্র অনুপাত কত, 9:3:3:1, বা ডাইহাইব্রিড ক্রস অনুপাত কত, লব ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের অনুপাত কত। হ্যাঁ, যেভাবে আসো অ্যান্সার হবে কি 9:3:3:1। বংশগতি ক্রোমোজোম তত্ত্ব।
তারপর আসো 1900, এখানে খেয়াল করো কিছু কথা আছে যে সাটন এবং বোভেরি যে ক্রোমোজোম ও ম্যান্ডেলের উপাদানের সাথে মিলের কথা সুস্পষ্ট উল্লেখ করেন। হ্যাঁ, সাটন এবং বোভেরি। তারপরে খেয়াল করো যে এখানে কিছু কথা বলছে যে ক্রোমোজোমের মূল ভিত্তি নিচে উল্লেখ করা, সাটন এবং বোভেরি প্রবর্তিত ক্রোমোজোম তত্ত্বের মূল ভিত্তি কি? একমাত্র শুক্রাণু ডিম্বাণু। হ্যাঁ, তারপর তুমি খেয়াল করো যে শুক্রাণুর মস্তকে অবস্থিত নিউক্লিয়াস, হ্যাঁ, ক্রোমোজোম, হ্যাঁ, প্রতিটা ক্রোমোজোম। তবে খেয়াল করেন কতগুলো কথা বলছে, এগুলো হচ্ছে রিডিং পড়বা, কিছুই না। হ্যাঁ, রিডিং পড়বা, হ্যাঁ, এখান থেকে রিডিং পড়বা। আমরা জানি ডিপ্লয়েড মানে 2n, হ্যাঁ, এই কথাগুলো পড়তে পারো, এটা রিডিং পড়বা। এখানে এটা ইম্পর্টেন্ট যে এখানে প্রথম সূত্রের ব্যতিক্রম কি। মনে রাখতে হবে প্রথম সূত্রের আমরা ব্যতিক্রম কি বলি। তাহলে প্রথমত মনে রাখতে হবে প্রথম সূত্রের ব্যতিক্রম গুলা কি কি, এটা খুব ইম্পর্টেন্ট। নামগুলা কোশ্চেন আসে যে প্রথম সূত্রের ব্যতিক্রম নিচের কোনটা বা কোনটা নয়? অসম্পূর্ণ প্রকটতা, তারপর তোমার সমপ্রকটতা, তারপর আরেকটা কি আছে তোমার, দেখো তোমার আরেকটা বলি লিথাল জিন। তা তিনটা, তার প্রথম নামগুলো মনে রাখতে হবে। তারপর সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা, অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত, তাহলে 1:2:1 এটা একটা ইম্পর্টেন্ট। কার মধ্যে দেখা যায়? সন্ধ্যা মালতীর লাল ফুল বৃষ্টি উদ্ভিদ এবং সাদা ফুল বৃষ্টি উদ্ভিদের মধ্যে সংক্রায়ণ ঘটালে। তারপর সমপ্রকটতা বা কোডোমিনেন্স অনুপাত কত, সমপ্রকট অনুপাত কত, 1:2:1, এটার অনুপাত সেম। সমপ্রকটতা আমরা কার ক্ষেত্রে পাবো? তোমার কালো এবং সাদা বর্ণের আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে, এটা মনে রাখতে হবে। তারপর আসো যে যে লিথাল জিন, হ্যাঁ, লিথাল জিনে তোমার কোন অবস্থায় মারা যায়? দেখো হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে জীবের মৃত্যু ঘটে। তাহলে তাহলে মনে রাখতে হবে আরেকটা ব্যতিক্রম কি, মারণ জিন বা লিথাল জিন। অনুপাতটা কত? 2:1। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে লিথাল জিনের অনুপাত কত? 2:1। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তাহলে কখনো 1:2 বলা যাবে না, অলওয়েজ 2:1। তারপর লিথাল জিনের বৈশিষ্ট্য কি কি, এটা এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যে প্রথম কথা হচ্ছে লিথাল জিনটা হচ্ছে, দেখো কি কি বলছে যে মিউটেন্ট জিন, লিথাল জিন এক ধরনের মিউটেন্ট জিন। তারপর লিথাল জিনের কারণে হোমোজাইগাস বা হেটাজে উভয় অবস্থায় কি জীবের মৃত্যু কিংবা আঙ্গিক বিকল্প। তাহলে লিথাল জিনের কারণে জীবের মৃত্যু ঘটতে পারে বা আঙ্গিক বৈকল্য ঘটতে পারে, সেটা হোমোজাইগাস অবস্থা হোক হেটারজাইগাস অবস্থা হোক। তারপর লিথাল জিন, প্রচ্ছন্ন লিথাল জিনের ক্ষেত্রে কেবল হোমোজাইগাস অবস্থায় মৃত্যুবরণ ঘটে, এটা মনে রাখতে হবে পরীক্ষার জন্য। তারপর দেখো জাইগোট বা ভ্রূণ অবস্থায় জীব মারা যায় বলে এটা লিথাল জিনের প্রভাব চোখে পড়ে না। হ্যাঁ, তাই এটা ইম্পর্টেন্ট যে লিথাল জিনের অনুপাতটা কত? 2:1। হ্যাঁ, আর তোমার লিথাল জিন, লিথাল জিনের যে তোমার আবিষ্কারক কে, মানে কে, বিজ্ঞানী কোন কার মধ্যে প্রথম পাইছে? ইঁদুরের গায়ে, এটা মনে রাখতে হবে। তা আমরা দেখলাম যে ফিনোটাইপিক অনুপাত 3:1 পরিবর্তে 2:1 পাই। তো এই কথাগুলো জাস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর আসো এটা লিথাল জিনের কারণে যদি 50% জীব বেশি মারা যায়, এটা কি বলবো? এটাকে বলবো সেমি লিথাল জিন। আবার কোয়েশ্চেন আসে 50% কম যদি মারা যায় সেটাকে বলবো সাব ভাইটাল জিন। যে মানুষের হিমোফিলিয়া রোগ, তাহলে দেখো ড্রসোফিলা নামক যে মাছি, হ্যাঁ, ড্রসোফিল, তাহলে সাবভাইটাল জিন উদাহরণ কি? তোমার ড্রসোফিলা নামক মাছি। আবার খেয়াল করো যে আবার সেমিলিথাল জিনের উদাহরণ কি? মানুষের যে হিমোফিলিয়া রোগ। তাহলে খুব ইম্পর্টেন্ট যে মানুষের হিমোফিলিয়া রোগ, লিথাল জিন তো জানি, কোন লিথাল জিন? সেমিলিথাল না সাবভাইটাল? তাহলে মনে রাখতে সেমিলিথাল। তারপর আরো খেয়াল করো যে লিথাল জিনের কারণে আর কি কি হয়, তো উদাহরণগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। থ্যালাসেমিয়া হয়, সিকল সেল এনিমিয়া হয়, সিস্টিক ফাইব্রোসিস হয়, রেটিনোব্লাস্টোমা হয়, ব্রাকিফেলাঞ্জি হয়, কনজেনিটাল ইকথিওসিস হয়। তাহলে প্রত্যেকটা কথা মনে রাখতে হবে যে মানুষের লিথাল জিনের কারণে কোন কোন রোগ হয়। একটু খেয়াল করো যে তারপর আসলাম প্রত্যেক রোগের ভিতরে যাই। থ্যালাসেমিয়াকে কাদের বেশি হয়? তোমার লিথাল শিশুদের হয়। থ্যালাসেমিয়া কি ধরনের রোগ বলা হয়? ভূমধ্য সাগরীয় রোগ। তাহলে অথবা ভূমধ্য সাগরীয় রোগ কাকে বলা হয়? থ্যালাসেমিয়া রোগ, প্রশ্ন আসতে পারে। তারপরে সিকল সেল এনিমিয়া, যে প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে, তোমার কিসের কারণে হয়? প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে। কি সমস্যা হয় এখানে? সিকল সেলের কি সমস্যা হয়? অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হয়, যার ফলে আরবিসি শিকল বা কাস্তে আকৃতি ধারণ করে। হ্যাঁ, তাহলে আরবিসি সিকল সেল এনিমিয়াতে আরবিসির ইয়াটা কেমন হয়? শিকল বা কাস্তে আকৃতি।
তারপরে সিস্টিক ফাইব্রোসিস, যে এটাও কাজরা শিশুদের হয়। কত বছরের মধ্যে প্রকাশ পায়? 2 থেকে 3 বছরের মধ্যে। তারপর সিস্টিক ফাইব্রোসিস কোন কোন তন্ত্র দেখা যায়? শ্বসন তন্ত্রে দেখা যায়, পরিপাক তন্ত্রে দেখা যায়, জনন তন্ত্র দেখা যায়, এটা তোমার মনে রাখতে হবে। তারপর আসো যে সিস্টিক ফাইব্রোসিস কারণে কি কি সমস্যা হতে পারে, যে যেহেতু শ্বসনতন্ত্র হয়, কাশি, শ্বাসকষ্ট হতে পারে, ঘন কফ, কফের সাথে রক্ত, নাক মুখ বন্ধ, সাইনোসাইটিস হতে পারে, বুক পেটে প্রচন্ড ব্যথা হতে পারে, যেহেতু তোমার আবার পরিপাক তন্ত্রে এফেক্ট করতে পারে, তার মানে তোমার প্রচন্ড ব্যথা, হজমে গোল, পিত্ত পাথর হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, নারী ও পুরুষের বন্ধ্যাত্ব, তাই প্রত্যেকটা কথা তোমার ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এগুলা। তারপর দেখো সিস্টিক ফাইব্রোসিসের কারণে কত বছরের মধ্যে মারা যায়? 30 থেকে 40 বছর। তবে রেটিনোব্লাস্টোমা এটা একটা লিথাল জিন। দেখো রেটিনোব্লাস্টোমা কোন লিথাল জিন? সেমি লিথাল জিন। তাহলে আমরা পেলাম, একটা পেলাম হিমোফিলিয়া সেমি লিথাল জিন, আর একটা পেলাম রেটিনোব্লাস্টোমা সেমি লিথাল জিন। ব্রাকিফেলাঞ্জি, যে এটাও প্রথম কথা মনে রাখতে হবে, এটা একটা কি লিথাল জিন, এটা প্রশ্ন আসতে পারে, লিথাল জিন কারণে কি হয়? ব্রাকিফেলাঞ্জি। তাহলে এটাও একটা সেমি লিথাল জিন। কনজেনিটাল ইকথিওসিস, এটা প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হয়, শিশুদের হয়। এই আসতে পারে মাছের আইসের মতো ত্বক কোন রোগে হয়? তাহলে কনজেনিটাল ইকথিওসিস, যেটা তোমার তার তোমার তোমার এখানে উদ্দেশ্য কি? তোমার সবার আগে মনে রাখতে হবে এখানে কি, যে লিথাল জিনের কারণে বংশগত রোগ কোনটা কোনটা, নামগুলো আগে মনে রাখতে হবে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম মনে রাখতে হবে কি কি, প্রথম নামগুলো, একটা আমরা পাবো পরিপূরক জিন, তারপর পাবো আমরা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টিসিস, একটা প্রকট এপিস্টিসিস, তারপরে তোমার এই পরিপূরক জিনের আরেকটা নাম কি? সহপ্রকটতা, এই নামটা মনে রাখতে হবে। তাহলে আসতে পারে সহপ্রকটার অনুপাত কত, বা পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত কত? 9:7। কাদের মধ্যে পাবো আমরা? যে ল্যাথাইরাস অডোরেটাস নামক যে মিষ্টি মটর উদ্ভিদ, এটা ইম্পর্টেন্ট, কোন উদ্ভিদের মধ্যে পরিপূরক জিন পাওয়া যায়, বা মিষ্টি মটর উদ্ভিদে কোন ধরনের জিন পাওয়া যায়? তাহলে পরিপূরক জিন অনুপাতটা কত? 9:7। দেখো আমরা কোনটা কতটা পাবো? 9টা পাবো বেগুনি, আর 7টা পাবো সাদা। এপিস্টেসিস খুব ইম্পর্টেন্ট, যে এখানে কি একজন আরেকজনকে বাধা দেয়। কোশ্চেন আসে যে জিনটা বাধা দেয় তাকে কি বলে? তাকে বলা হয় এপিস্টেটিক জিন, আর যে বাধা প্রাপ্ত হয় তাকে বলা হয় হাইপোস্টেটিক জিন। তাহলে দেখো প্রকট এপিস্টেসিসের অনুপাত, প্রকট এপিস্টেসিসের অনুপাত হচ্ছে তোমার কত? 13:3। খুব ইম্পর্টেন্ট, যে প্রকট এপিস্টেসিসের অনুপাত কত? 13:3। কাদের মধ্যে দেখা যায় আমরা? যে লেগ, যে তোমার সাদা লেগ হর্ন মোরগ মুরগিতে, মোরগ মুরগিতে পাবো রঙিন পালক, রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী জিন নাম কি? ক্যাপিটাল সি। তাহলে দেখো আমরা অনুপাতটা দেখো কি পাবো? 3টা পাবো, 13টা পাবো সাদা, আর 3টা পাবো রঙিন। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস অনুপাত কত? 9:7। 9:7 দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। যেটা আসে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের উদাহরণ কি? মানুষের জন্মগত মুখ বধিরতা আসতে পারে, যে মানুষের জন্মগত মুখ বধিরতার ক্ষেত্রে আমরা কোন ধরনের মানে এপিস্টেসিস পাবো? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। কার কার ক্ষেত্রে হয় দেখো, যে আমরা অনুপাতটা খুব ইম্পর্টেন্ট, 9:7। তাহলে 9টা পাবো আমরা স্বাভাবিক, আর 7টা পাবো মুখ বধির। তারপর পলিজেনিক ইনহেরিটেন্স আসতে পারে, যে পলিজেনিক ইনহেরিটেন্স নিচের কোনটা, মানে মানুষের কোন বৈশিষ্ট্য পলিজিন দিয়ে নিয়ন্ত্রিত হয়? তাহলে কি কি আছে? উচ্চতা, গায়ের রং, চোখের যে কোনো একটা দিয়ে দিলাম, গাভীর দুধ, ভুট্টা বা গমের রং, হ্যাঁ যে কোনো একটা তোমার দিয়ে দিতে পারে। তো আসো যে পলিজিন নামকরণ করেন তোমার কি? জিনতত্ত্ববিদ কে মেথাড, হ্যাঁ, যে পলিজিনের প্রভাবে ক্রমবর্ধিষ্ণু হয় তোমার বৈশিষ্ট্যকে মাত্রিক চরিত্র বলা হয়। হ্যাঁ, তো খেয়াল করো যে আমরা পলিজিনের ক্ষেত্রে অনুপাতটা তো খুবই খুব ইম্পর্টেন্ট, আমরা মনে বলি ফোন নাম্বার মতো মনে রাখবা, হ্যাঁ, 14641। পলিজিনটা মনে রাখবা কিভাবে? 14641 অনুপাত, যে 14641 খুব ইম্পর্টেন্ট, যে পলিজিনের অনুপাত কত পরীক্ষা আসতে পারে। তবে তুমি আরো দেখতে পারো কোনটা কত, আমরা 1জন পাবো নিগ্রো, 4জন পাবো গাঢ় কালার, 6জন পাবো মিউলেট মানে মাঝারি শ্যামবর্ণ, আর 4জন পাবো হালকা, 1জন পাবো শ্বেতাঙ্গ। মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের পার্থক্য, এই যে বললাম প্রথম কি নামে পরিচিত? পৃথকীকরণ বা মনোহাইব্রিড। আমরা এতক্ষণ যা যা পড়লাম এগুলাই তোমার এখানে লেখা আছে, আমরা এখন যা যা পড়লাম।
তাহলে দেখো একটা কথা আছে যে প্রথম সূত্র কিন্তু দ্বিতীয় সূত্রকে অনুসরণ করে না, কিন্তু দ্বিতীয় সূত্র প্রথম সূত্রকে অনুসরণ করে। এরা মনে রাখ, অনুপাত তো আমরা জানি অলরেডি, হ্যাঁ পড়ে আসছি আমরা। তবে অ্যালিলিক জিন নন অ্যালিলিক জিনের পার্থক্য, অর্থাৎ একটা লোকাসে থাকা জিনকে বলা হয় অ্যালিলিক জিন, আর দুইটা লোকাসে থাকা অবস্থানকে আমরা বলি নন অ্যালিলিক জিন। আর অ্যালিল গুলা কি একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে? অ্যালিল। আর ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে নন অ্যালিল। তারপর আসো যে মনোজেনিক ইনহেরিটেন্স পলিজেনিক ইনহেরিটেন্স পার্থক্য। তো যেটা আসবে যে গুণবাচক বৈশিষ্ট্যের ইনহেরিটেন্স ঘটে কার মাধ্যমে? মনোজেনিকের কারণে। আর পরিমাণবাচক বৈশিষ্ট্য সমূহ স্থানান্তরিত কার মাধ্যমে? পলিজিনের কারণে। এই কথাগুলো ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে আসতে পারে যেটা যে মেন্ডেলীয় অনুপাত পাওয়া যায় কোথায়? মনোজেনিক ইনহেরিটেন্স, এটা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সও বলে। কিন্তু আমরা পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে মেন্ডেলিয়ান অনুপাত পাবো না। তাহলে এই জিনিসগুলো থেকে কোয়েশ্চেন মেইনলি তোমার এই জায়গাগুলো থেকে আসতে পারে। তারপর অসম্পূর্ণ প্রকটতা সমপ্রকটতার পার্থক্য। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে যে কোনো অ্যালিলই তোমার স্বাধীন এবং সর্বাত্মক প্রভাব ঘটায় না, কিন্তু সমান, দুইজনই সমানভাবে কাজ করে। তারপর আসো লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। খেয়াল করো, লিঙ্গ নির্ধারণ পদ্ধতির ক্ষেত্রে যে আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম, আমরা যে আমাদের মানুষ 23 জোড়া ক্রোমোজোম থাকে, অটোজোম বলি কয় জোড়াকে? 22 জোড়া বা 44 জোড়া, যেখানে টিও মনে রাখতে হবে। আর সেক্স ক্রোমোজোম কয়টা জানি আমরা? 1 জোড়া, মানে 2টা, যেটা তোমার হচ্ছে নারী পুরুষে ভিন্ন। এখন দেখো, লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কয়েক ধরনের আছে। যেমন তোমার এক্স 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 ওয়াই, যেটা মানুষের, যেটা আমরা বলি এক্স এক্স বললে বলি হচ্ছে স্ত্রী, এক্স ওয়াই বলি পুরুষ বলি। কার কার ক্ষেত্রে পাওয়া যায় দেখো? আসতে পারে যে এক্স 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 ওয়াই ওয়াই পদ্ধতি কাদের ক্ষেত্রে পাওয়া যায়? তাহলে মানুষ, ড্রসোফিলা বিভিন্ন পতঙ্গ, তারপর গাজা তেলাকুচা হচ্ছে উদ্ভিদ। তারপর তোমার এক্স 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 ও, এক্স এক্স হচ্ছে তোমার নারী, এক্স ও হচ্ছে পুরুষ। তাহলে ফড়িং, ছারপোকা প্রভৃতি পতঙ্গ, তারপর হ্যাঁ ডায়োস্পোরিয়া, এগুলোর মধ্যে আমরা পাবো হচ্ছে এক্স 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 পদ্ধতি। তারপর দেখো, খেয়াল করো যে এই আমরা উদ্ভিদের মধ্যে সচরাচর কোনটা পাই না? এক্স 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 পদ্ধতি। তাহলে খুব ইম্পর্টেন্ট যে তোমার আসতে পারে ফোডিং, হ্যাঁ ফোডিং এর মধ্যে কোনটা পাওয়া যায়? ছারপোকার মধ্যে কোনটা পাওয়া যায়? এইভাবে কোশ্চেন দিতে পারে। ড্রসোফিলার মধ্যে কোনটা পাওয়া যায়? তো এইভাবে কোশ্চেনগুলো দিবে যে এক্স 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 ওয়াই পদ্ধতি। বা দিতে পারে যে মানুষ, ড্রসোফিলার ক্ষেত্রে পুরুষ পুরুষ লিঙ্গ কোনটা আর স্ত্রীলিঙ্গ কোনটা। আবার আসতে পারে তোমার ফোডিং এর ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ কোনটা, এক্স এক্স, পুরুষ লিঙ্গটা এক্সো। তাহলে এইভাবে তোমার পড়াগুলো পড়তে হবে। তারপরে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, মানুষ এখন পর্যন্ত কয়টা সেক্স লিঙ্ক জিন পাওয়া? খুব ইম্পর্টেন্ট, সেক্স 60 মানে 60টা জিন পাওয়া গেছে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এক্স জিন, আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো বেশিরভাগ কি এক্স দিয়ে হয়। তাহলে এক্স জিন নিয়ন্ত্রিত কি কি আছে? আমরা লাল সবুজ বর্ণান্ধতা, ইংলিশ বলে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, ডুশেনিক মাস্কুলার ডিস্ট্রফি, এগুলো সব এক্স। ওয়াই দিয়ে শুধু একটা মনে রাখবা, কানের লোম, যে কানের লোমের বৈশিষ্ট্য কি দিয়ে নিয়ন্ত্রিত হয়? ওয়াই জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। তারপর আসলে লাল সবুজ বর্ণান্ধতা, যেটা তোমার হচ্ছে একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার, যে মানুষের চোখের রেটিনার মধ্যে কিছু বর্ণ সংবেদী কোষ আছে, ওই কোষগুলো ঠিকভাবে তৈরি না হওয়ার কারণে যেটা হয়। তাহলে তোমার এখানে একটা জিনিস তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো যে এটা পরীক্ষা আসতে পারে। সেটা হচ্ছে দেখো যে যদি বর্ণান্ধ পুরুষের সাথে স্বাভাবিক মহিলার যদি বিয়ে হয়, বর্ণান্ধ পুরুষের সাথে যদি স্বাভাবিক মহিলার বিয়ে হয়, তাহলে দেখো কত পার্সেন্ট হিসাব করতে হবে। স্বাভাবিক বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হয়েছে, যে পুত্র দুইটা স্বাভাবিক, মানে 100% পুত্র হচ্ছে স্বাভাবিক। তাহলে এটা মনে রাখতে হবে, 100% পুত্র হচ্ছে স্বাভাবিক। আবার 100% কন্যা, কন্যারা বাহক কিন্তু স্বাভাবিক। মনে রাখতে হবে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো খুব ইম্পর্টেন্ট, যতগুলো পড়বা কয়টা তো মনে রাখবো। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, সেক্স লিঙ্ক মানে কি? এক্স লিঙ্ক, এগুলো এগুলো ম্যাক্সিমাম এক্স লিঙ্ক। কোশ্চেন আসছে এটা কাদের বাহক হয় কারা? মনে রাখবা এক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলা বাহক হবে মেয়েরা, বাহক হচ্ছে মেয়েরা। মনে রাখবা ছেলেরা কখনো, এগুলোর মধ্যে মনে রাখবা ছেলেরা কখনো বাহক হয় না, বাহক হয় মেয়েরা। ছেলেরা কখনো বাহক হয় না, কথা মনে রাখবা যে ছেলেরা কখনো বাহক হয় না। এগুলো পরীক্ষা আসে, ছেলেরা কখনো বাহক হয় না। তারপর দিতে পারে যে
যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলা কাদের বেশি হয়, তাহলে মনে রাখবা ছেলেদের বেশি হয়, মনে রাখবা ছেলেদের বেশি হয়। এগুলো তোমার কাদের বেশি হয়, ছেলেদের। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলো ছেলেদের বেশি, তাহলে এই কথাগুলো তোমার পরীক্ষা আসতে পারে। তো যেটা বললাম, তুমি যখন এইভাবে বলে দিবে যে বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হইলে কত পার্সেন্ট পুত্র আমরা কি পাবো, 100% পুত্র স্বাভাবিক পাবো, 100% কন্যা বাহক পাবো কিন্তু স্বাভাবিক। তার মানে কোনো যদি বর্ণান্ধ পুরুষের সাথে যদি স্বাভাবিক মহিলার বিয়ে হয়, তাহলে মনে রাখবা কোনো সন্তানই মানে তাহলে যদি এরকম কোশ্চেন দেয় যে বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলার বিয়ে হইলে কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ হবে, 100%, 50%, 25%, 0%, অ্যান্সার কি 0%। তারপর আরেকটা আসলো, আরেকটা মনে রাখবা যে বর্ণান্ধতা আমরা কি পাবো, ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ক্রিস ক্রস ইনহেরিটেন্স মানে কি, যে বর্ণান্ধতা জিনটা পিতা থেকে কন্যার মাধ্যমে পুত্র মানে নাতির মধ্যে স্থানান্তরিত হয়। ক্রিস ক্রস ইনহেরিটেন্স আমরা কোথায় পাবো বলো, তা পাবো হচ্ছে তোমার বর্ণান্ধতার ক্ষেত্রে পাবো ক্রিস ক্রস ইনহেরিটেন্স। এটা তারপর খেয়াল করো যে আরেকটা আসে যে স্বাভাবিক পুরুষের মধ্যে আর বাহক মহিলার মধ্যে বিয়ে হইলে, পুরুষ স্বাভাবিক বাহক মহিলা, তাহলে তাদের মধ্যে কি পাওয়া যাচ্ছে দেখো, পুত্র 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 আলাদা হিসাব, কন্যা কন্যা, তাহলে পুত্র মধ্যে দেখো 50%, দুইটা পুত্র, তাহলে 50% হচ্ছে পুত্র হচ্ছে বর্ণান্ধ, আর 50% পুত্র হচ্ছে কি স্বাভাবিক, 50% স্বাভাবিক, তাহলে খুব ইম্পর্টেন্ট। তারপরে আবার যে কন্যাদের মধ্যে তুমি পড়তে পারবে, যদি আসে কন্যাদের মধ্যে দেখো স্বাভাবিক কত পার্সেন্ট, 100%ই স্বাভাবিক। যদি আসে কত পার্সেন্ট বাহক, তাহলে অ্যান্সার হবে কি 50% হচ্ছে বাহক। তাহলে বিভিন্ন কোশ্চেন দিতে পারে, তোমাকে ধরো বলে দিবে আচ্ছা স্বাভাবিক পুরুষের সাথে যদি বাহক মহিলার বিয়ে হয়, তাহলে কত পার্সেন্ট সন্তান বর্ণান্ধ, কত পার্সেন্ট পুত্র বর্ণান্ধ হবে, অ্যান্সার হবে তোমার কি 50% পুত্র। কত পার্সেন্ট পুত্র স্বাভাবিক, 50% পুত্র স্বাভাবিক। কোশ্চেন আসতে পারে কত পার্সেন্ট কন্যা স্বাভাবিক, 100% কন্যা স্বাভাবিক। যদি বলে কত পার্সেন্ট কন্যা বাহক, তাহলে মনে রাখবে 50% কন্যা বাহক। তাহলে এইভাবে তোমার বিভিন্ন অ্যাঙ্গেলে ক্রস দিতে পারে। বলে দিল যে যে এখানে তুমি আর ক্রস করে, তুমি ক্রস করে নিজে বের করতে পারবা। বলে দিল সে স্বাভাবিক মানে যে পুরুষও বর্ণান্ধ, তোমার মহিলাও বর্ণান্ধ, তাহলে কি তাদের সব সন্তানই আমরা কি পাবো, নারী পুরুষ মানে পুত্র কন্যা সবগুলোই বর্ণান্ধ পাবো 100%। তো দেখো আমরা বর্ণান্ধ টেস্ট কি দিয়ে করি, দেখো ইশিহারা কালার টেস্ট। ইশিহারা কালার টেস্টে আমরা লাল সবুজ বর্ণান্ধতা চিহ্নিত করি। দেখো আমরা যে বলছিলাম যে এগুলা যে সেক্স লিঙ্ক দিয়ে কাদের বেশি, পুরুষ হতে 8% পুরুষের ক্ষেত্রে পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণান্ধ লাল সবুজ বর্ণান্ধতা, আর 0.5% মহিলার ক্ষেত্রে পাওয়া যায়। তারপর খেয়াল করো যে হিমোফিলিয়া, প্রথমত হিমোফিলিয়া তোমার একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার মানে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, দুই ধরনের, একটা হলো তোমার ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ, যেটা কোশ্চেন আছে হিমোফিলিয়া এ কোন রক্ত তঞ্চন কোন ফ্যাক্টরের অভাব হয়, মনে রাখবো 8 নম্বর ফ্যাক্টর, বা আসতে পারে ফ্যাক্টরটার নাম কি, কোন অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর দিয়ে, 8 নম্বর ফ্যাক্টরও অপশন থাকতে পারে, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরও অপশন থাকতে পারে। তবে হিমোফিলিয়া বি বা ক্রিস্টমাস ডিজিজ কোন ফ্যাক্টরের অভাবে হয়, মনে রাখবা এটা 9 নম্বর ফ্যাক্টর, হ্যাঁ 9, বা আমরা যেটা ক্রিস্টমাস ফ্যাক্টর বলি। তারপর খেয়াল করো যে হিমোফিলিয়া রোগে কারা বেশি আক্রান্ত হয়, তো আমরা মহিলা অপেক্ষা পুরুষরা বেশি আক্রান্ত হয়, আমরা আগেই বলছি। মানে সব এক্স লিঙ্ক ডিসঅর্ডার মানে এই ডিসঅর্ডার গুলোর মধ্যে আক্রান্ত কারা বেশি হবে, ছেলেরা বেশি, মেয়েরা আক্রান্ত কম হবে। দেখো যে ইংল্যান্ডের এটা হিমোফিলিয়া একটা রাজকীয় রোগ, যে রাজকীয় রোগ কোনটা, হিমোফিলিয়া, যে মহারানী ভিক্টোরিয়ার 4 কন্যার মধ্যে 2 কন্যা হিমোফিলিয়া বাহক ছিল। তাহলে ব্রিটিশ আসতে পারে ব্রিটিশ রাজ পরিবারে কোন রোগ ছিল, হিমোফিলিয়া কোন মানে জেনেটিক রোগটা ছিল, তাহলে কার মধ্যে দেখা গেছিল, ভিক্টোরিয়ার 4 কন্যার 2 কন্যার মধ্যে। তারপর খেয়াল এখানে একটা দিছে, দেখো একজন স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া বাহক মহিলার সাথে যদি স্বাভাবিক পুরুষের বিয়ে হয়, দেখো এই ক্রসটা খেয়াল করো যে পুত্র, এখানে ঠিক সেম সবগুলা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের ক্ষেত্রে তোমার পুত্র আলাদা মেয়ে আলাদা। তাহলে দেখো যে যদি স্বাভাবিক পুরুষের সাথে যদি বাহক মহিলার বিয়ে হয়, মনে রাখবা 50% পুত্র হবে আক্রান্ত, 50% পুত্র হবে স্বাভাবিক, মনে রাখবা 100% কন্যা হবে স্বাভাবিক, 100% কন্যা স্বাভাবিক, কিন্তু বাহক কত পার্সেন্ট কন্যা, 50% হচ্ছে বাহক। তাহলে যেভাবে তোমার কোশ্চেন দেয় তো পার্সেন্ট দিয়ে কোশ্চেনটা দিতে পারে, এখানে পার্সেন্ট দিয়ে মনে রাখতে হবে, এবং পুরুষ নারী আলাদা করে মানে কন্যা ছেলে আলাদা। খুবই ইম্পর্টেন্ট যে মানুষের কোশ্চেন আসছে যে মানুষের
সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কোনটা বা কোনটা নয়, তো কি কি আছে? যে লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মাসকুলার ডিস্ট্রফি, রাতকানা, ডায়াবেটিস ইনসিপিডাস, ফ্রেজাইল এক্স সিনড্রোম, হাইপারট্রাইগোসিস, টেস্টিকুলার ফেমিনাইজেশন। তাহলে মনে রাখো, যেখানে মনে রাখবে দেখবে আমরা দেখছি হিমোফিলিয়া একটা, হিমোফিলিয়া একসাথে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এবং একই সাথে লিথাল জিন, খুব ইম্পর্টেন্ট। কিন্তু মনে রাখবা থ্যালাসেমিয়া কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না, থ্যালাসেমিয়া শুধুমাত্র লিথাল জিন। তো এখানে ডায়াবেটিস মানে ডায়াবেটিস মেলাইটাস, আমরা ডায়াবেটিস বলতে যেটা সেটা না, কিন্তু এটা ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে এই দুটা জিনিস ভালো করে মনে রাখতে হবে। রাতকানা, তারপর তোমার লাল সবুজ বর্ণান্ধ, কোশ্চেন আসবে যে নিচের কোনটা ধরো লাল মানে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়। অপশন দিল লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, রাতকানা, আটা দিয়ে দিল থ্যালাসেমিয়া, অ্যান্সার হবে থ্যালাসেমিয়া। অথবা দিয়ে দিল নিচের কোনটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তিনটা বাইরে থেকে অপশন দিয়ে একটা দিল ডায়াবেটিস ইনসিপিডাস, তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস থাকলে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আর যদি তার নিচের কোনটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়, দিয়ে দিল লাল সবুজ বর্ণান্ধতা, রাতকানা, হ্যাঁ, তারপর তোমার হিমোফিলিয়া, আরটা দিয়ে দিল ডায়াবেটিস মেলাইটাস, বা শুধু ডায়াবেটিস লিখলো। তাহলে শুধু ডায়াবেটিস হইলে মনে রাখবো এটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না, তাহলে খুব ইম্পর্টেন্ট। মাসকুলার ডিস্ট্রফি কাদের ক্ষেত্রে দেখা যায়? দেখো যে ছেলেদের, ছেলে শিশুদের বেশি। তো 9, তাহলে কয়টা সেক্স মানে মাসকুলার ডিস্ট্রফি আছে? 30-এর বেশি মাসকুলার ডিস্ট্রফি আছে। এটা প্রশ্ন আসলে কত ধরনের মাসকুলার ডিস্ট্রফি আছে। তারপর আসলে কোনটা সবচেয়ে ডেঞ্জারাস মাসকুলার ডিস্ট্রফি? মনে রাখবা ডিএমডি, বা আমরা যেটা বলি ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি। তারপরে খেয়াল করো, তারপর আসো যে মানসিক প্রতিবন্ধী বিশিষ্ট মাসকুলার ভেঙে একটি শিশু অটিজম দিকে ধাবিত হতে পারে, মানে মানে তোমার মাসকুলার ডিস্ট্রফি থেকে অটিজম হতে পারে। তারপরে এই যে খেয়াল করো যে এখানে দেশে একটা প্রথম পুত্র সন্তান, হ্যাঁ, 50% ঝুঁকি বহন করে কন্যা সন্তানদের উত্তরাদি সূত্রে রোগের বাহক হিসেবে। তো এটা দেখবা, এটা কম ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আসো, আসতে পারে মানুষের পেশি প্রোটিন কতগুলো আছে? মনে রাখবা মানুষের পেশি প্রোটিন আছে কত? 3000, খুব ইম্পর্টেন্ট। তারপর আসে যে মাসকুলার ডিস্ট্রপিন প্রোটিন, যে তোমার যে মাসকুলার ডিস্ট্রফিতে তোমার কোনটার মধ্যে পরিবর্তন ঘটে মিলে, ডিস্ট্রফিন প্রোটিন উৎপন্নের জন্য দায়িত্বপ্রাপ্ত যে জিন সেটার মধ্যে বিকৃতি বা পরিবর্তন ঘটলে তোমার তীব্র পেশি ক্ষতি। কোনটার মধ্যে প্রবলেম হলে? ডিস্ট্রফিনের মধ্যে প্রবলেম হলে। এখানে একটু খেয়াল করো, দেখো এটা ক্রস করছে, দেখো সবগুলো ক্ষেত্রে সেম। দেখো বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার বিয়ে হইলে, তাহলে একমাত্র বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার বিয়ে হইলে যে 50% পুত্র হবে রোগ, 50% পুত্র হবে আক্রান্ত, 50% হবে স্বাভাবিক। আর কন্যারা মনে রাখবা, কন্যারা মনে রাখবা 100% স্বাভাবিক, তার মধ্যে 50% বাক্স করে। সেম কথা, বাহকের সাথে স্বাভাবিক পিতার বিয়ে তোমার পরীক্ষা ভাবে দিতে পারে যে কত পার্সেন্ট ছেলের আমরা বাহক পাবো, বা যে যদি এরকম বিয়ে হয় তাহলে কে আক্রান্ত হবে, তাহলে পুত্রটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা 50%। এখন আসলে রক্তের গ্রুপ খুব ইম্পর্টেন্ট। রক্তের গ্রুপ আবিষ্কারক কে? কার্ল ল্যান্ডস্টেইনার। কত সালে আবিষ্কার করেছে? 1901 সালে। সেটা কোনটা আবিষ্কার করেছিল? এবিও রক্তের গ্রুপ। মানে নোবেল প্রাইজ পাইছে কত? 1930 সালে। তাহলে সবগুলা কথা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বর্তমানে ব্লাড গ্রুপ কয়টা আছে? 21টা। তাহলে মানব দেহে কতগুলো অ্যান্টিজেন আছে? 400 ধরনের। কতটা সম্বন্ধে জানা গেছে? 30টা সম্বন্ধে জানা গেছে। তারপরে আসো যে মানুষের যে রক্তকণিকার মধ্যে ঝিল্লি, যে ঝিল্লি আছে, হ্যাঁ, ঝিল্লিতে তোমার দু ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। হ্যাঁ, আর রক্তরসে অ্যান্টিজেন দুটো আমরা জানি কি? এ আর বি, এ আর বি। আর অ্যান্টিবডিও দুইটা, আমরা আলফা বিটা বলি, বা স্মল এ স্মল, বা অ্যান্টিবডি এ অ্যান্টিবডি বি এভাবে বলে। তো এই খেয়াল করো, যা রক্ত আসতে, যে রক্ত এ রক্তের গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে? অ্যান্টিজেন থাকে। বি রক্তের গ্রুপে কি থাকে? বি অ্যান্টিজেন। অথবা আসতে পারে এ ও বি অ্যান্টিজেন কোন রক্তের গ্রুপে থাকে? এ বি রক্তের গ্রুপে। আবার আসতে পারে ও রক্তের গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে? এ বি, এ এবং বি কোনটাই না, তাহলে অ্যান্সার হবে কোনটাই না। আবার অ্যান্টিবডি দিয়ে কোশ্চেন আসতে পারে, এ রক্তের গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে? মনে রাখবে অ্যান্টিবডি বিটা। বি রক্তের গ্রুপে কোনটা থাকে? অ্যান্টিবডি আলফা। আর আসতে পারে এ বি রক্তের গ্রুপে কোনটা থাকে? তাহলে মনে রাখবা এ বি রক্তের গ্রুপে, এ বি রক্তের গ্রুপে তোমার কোনটাই থাকে না অ্যান্টিবডি। আবার ও রক্তের গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে? আলফা বিটা দুইটাই থাকে। তারপর আসতে পারে যে কোন রক্তের কত পার্সেন্ট? আমরা এই রক্তের গ্রুপ 23%, তার বি রক্তের গ্রুপ কত পার্সেন্ট পাওয়া যায়? 32। এ বি রক্তের গ্রুপ কত পাওয়া যায়? 8% মানুষের। ও ব্লাড কত পাওয়া যায়? 37% মানুষের। তাহলে কোশ্চেন আসতে পারে যে, এভাবে কোশ্চেন আসতে পারে যে কোন রক্তের গ্রুপ সবচেয়ে বেশি পাওয়া যায়? তাহলে মনে রাখবা ও রক্তের গ্রুপ সবচেয়ে বেশি পাওয়া যায়।
তারপর আমরা জানি সার্বজনীন গ্রহীতা কাকে বলা হয়, এবি, যদি এবি বলা হয়। আবার সার্বজনীন দাতা কাকে বলা হয়, ও ব্লাড গ্রুপকে। তবে আরেকটা দেখো, আমরা আরেকটা রক্তের গ্রুপ আছে আরএইচ রক্তের গ্রুপ, যেটার উপর ডিপেন্ড করে আমরা পজিটিভ নেগেটিভ বলি। এটা এই আরএইচ রক্তের গ্রুপ কি আবিষ্কার করেছে 1940 সালে, সেই কার্ল ল্যান্ডস্টেইনের সাথে আরেকজন বিজ্ঞানীকে উইনার। যে কার উপর আবিষ্কার করছে, মানে আরএইচ ফ্যাক্টরের কনসেপ্টটা কোত্থেকে আসছে, রিসার্চ বানর থেকে। রিসার্চ বানর সাইন্টিফিক নেম ইম্পর্টেন্ট, মেকাকা মুলাট্টা। তাহলে রিসার্চ ফ্যাক্টর থাকলে বলবি পজিটিভ, না থাকলে বলবো নেগেটিভ, আরএইচ নেগেটিভ। এটা একটা আসে যে আরএইচ ফ্যাক্টর কয়টা, 6টা। তাহলে রক্ততঞ্চন ফ্যাক্টর হচ্ছে 13টা, আর আরএইচ ফ্যাক্টর হচ্ছে 6টা, বা আরএইচ জিন 6টা। কিন্তু পেঁচানো যাবে না। তাহলে 6টা অ্যান্টিজেন কি কি আছে, নামগুলো মনে রাখতে হবে। দুইটা দুইটা ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ই স্মল ই। তারপর আসতে পারে যে আরএইচ ফ্যাক্টর মধ্যে মেন্ডেলিয় প্রকট কোনটা, স্মল সি স্মল ডি স্মল ই, আর ক্যাপিটাল সি, তাহলে ক্যাপিটাল সি। আবার আসতে পারে যে মেন্ডেলীয় প্রচ্ছন্ন প্রচ্ছন্ন কোনটা, ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, না স্মল সি, তাহলে স্মল সি। স্মল গুলা প্রচ্ছন্ন, ক্যাপিটাল গুলা তোমার প্রকট। তার মনে রাখবা কখনোই দুইটা একসাথে থাকবে না, মানে সিডি এর মধ্যে যেকোনো একটা থাকবে, কখনোই দুইটা সি বা দুইটা ডি, কখনো দুইটা ই কখনোই থাকবে না, এটা তোমার মনে রাখতে হবে। দিয়ে দিতে পারে নিচের কোনটা সম্ভব, বা বা কোনটা সম্ভব নয়। তাহলে এ সি ডি এ তিনটা দিয়ে দিল, আরেকটা দিয়ে দিল এই যে ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্মল ডি, তাহলে এটা সম্ভব না। এখন আমরা বললাম এবি কে বলা হয় সর্বজন গ্রহীতা। স্পেসিফিক কাকে বলবা, এবি পজিটিভ কে। আসলে এবি পজিটিভ হচ্ছে সর্বজনীন গ্রহীতা। যদি অপশনে যে বলা হয় সর্বজনীন গ্রহীতাকে, এবিও থাকে এবি পজিটিভ থাকে, তাহলে দাগাইতে হবে এবি পজিটিভ। আবার যদি কোশ্চেনে আসে যে সর্বজনীন দাতাকে, ধরো ও আছে ও নেগেটিভ আছে, তাহলে দাগাইতে হবে কোনটা, আমাদের অ্যান্সার করতে হবে ও নেগেটিভ। তাহলে সর্বজনীন স্পেসিফিক সর্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ, ও নেগেটিভ না থাকলে আমরা দাগাবো ও। সর্বজনীন গ্রহীতাকে যদি এবি পজিটিভ না থাকে তাহলে আমরা এবি দাগাবো। তারপর দেখো যে যে আমাদের রক্ত সঞ্চয় জটিলতা কি হইতে পারে, যে যে একজন মানুষকে আমরা আরএস নেগেটিভ রক্তবিষ্ট মানুষকে আমরা আরএইচ পজিটিভ দিয়ে ফেললাম। তাহলে মনে রাখবা প্রথমবার কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, প্রবলেম হবে কখন, দ্বিতীয়বার থেকে, যদি আবার সেম কাজ করা হয়। তারপর একটা ইম্পর্টেন্ট, গর্ভধারণ জড়িত জটিলতার নাম কি, রক্ত যে তোমার আরএস ফ্যাক্টরের ভিন্নতার কারণে যে গর্ভধারণ যে জটিলতাটার নাম কি, খুবই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আবার আসতে পারে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসে কি সমস্যা দেখা যায়, তাহলে তোমার প্রচন্ড রক্ত স্বল্পতা দেখা যায় এবং তোমার জন্ডিস রোগ দেখা যায়। তারপর আসতে পারে পৃথিবীতে কোন রক্তের গ্রুপ সবচেয়ে দুর্লভ, মনে রাখবা আরএইচ নেগেটিভ। আরএইচ নেগেটিভ সবচেয়ে দুর্বল। তারপর আর আসতে পারে আরএইচ জড়িত জটিলতা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, তাহলে প্রতিরোধে কি করি, ডি অ্যান্টি সি অ্যান্টি, তাহলে মনে রাখবে অ্যান্টি ইনজেকশন। অ্যান্টি ইনজেকশন পাওয়া যায়। অ্যান্টি ইনজেকশন কাকে দিব, মাকে দিব। কতক্ষণের মধ্যে, প্রথম শিশু জন্মগ্রহণ করার 72 ঘন্টার মধ্যে। তাহলে খুব ইম্পর্টেন্ট যে আমরা গর্ভধারণ জটিলতার ক্ষেত্রে যে কোন ইনজেকশন দিব, অ্যান্টি। কত ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে প্রথম শিশু জন্মগ্রহণ করার, মানে যত দ্রুত সম্ভব। ব্লাড গ্রুপ নির্ণয়ের প্রয়োজনীয়তা, তুমি এটা বাংলা কথাবার্তা রিডিং করবা, যে আমরা অলরেডি দেখলাম যে অপারেশনের আগে রক্ত দরকার পড়ে। তারপর দেখো যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস প্রতিরোধ করার জন্য, দোষ নির্দোষ প্রমাণ করার জন্য কিন্তু তোমার ব্লাড গ্রুপ দিয়ে বোঝা যায়। তারপর পিতৃত্ব পরীক্ষার জন্য, তার জাতি তত্ত্ব নৃতত্ত্ব বিষয়ে গবেষণা করার জন্য, তাহলে বিভিন্ন কিছুর জন্য। তারপর ধরো আমরা যে খুব ইম্পর্টেন্ট, আমরা যে কিডনি প্রতিস্থাপন করতে, হ্যাঁ, তারপর তোমার দাতা ব্লাড, একজন আরেকজনকে ব্লাড দেওয়ার জন্য কিন্তু আগে ব্লাড গ্রুপ দেখতে হবে। তাহলে দেখো এইগুলা প্রয়োজনীয়তা, বাংলা পড়াশোনা নিজেরাই পারো। হ্যাঁ, তাহলে এই অধ্যায়ের প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ, এখন আমরা যা যা বললাম, এখন আমরা যা যা বললাম প্রত্যেকটা কথা এখানে এখানে আছে। এই যে দেখো আমরা বলছিলাম লিখা যে অনুপাত 2:1, প্রকটে বিস্তৃত অনুপাত 13:3। হ্যাঁ, তারপরে খেয়াল করে যে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, যে তোমার সেক্স লাভ বন্ড, এগুলো সব সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। হ্যাঁ, ফ্রেজাইল এক্স সিনড্রোম, হাইপার ট্রাইকোসিস। তারপরে আসতে পারে যে ডায়াবেটিস, কি কি সমস্যা হয়, ঘন ঘন মূত্রত্যাগ হয়। হ্যাঁ, তাহলে এই দেখো আমরা যা যা বললাম কথাগুলো সব এখানে আছে। তারপর আমরা আসি বিবর্তন বা অভিব্যক্তি। বিবর্তন বা অভিব্যক্তি কি কি আসতে পারে, যে ইভলিউশন শব্দটা অর্থ কি, মানে বিকশিত হওয়া বা ধীরে ধীরে উন্মুক্ত হওয়া, বা হ্যাঁ। তারপরে আসো যে খুব ইম্পর্টেন্ট, যে বিবর্তনের জনক কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিবর্তনের জনক বলা হয় কাকে, এমফেডক্রিস। তারপর আমরা বিবর্তনের
ধাপ কয়টা বলছে? তিনটা ধাপ, যা সেগুলো রিডিং পড়বা। হ্যাঁ, তিনটা বিবর্তন, তিনটা ধাপ বলছে। একটা মাইক্রো বিবর্তন, একটা ম্যাক্রো বিবর্তন, জাস্ট নামগুলো, একটা মেগা বিবর্তন। তারপর বিবর্তনের ধরন কি কি, ধরনও তিনটা, জাস্ট নামগুলা। অভিসারী নিচে আসতে পারে, নিচের কোনটা বিবর্তনের ধরন নয় বা নিচের কোনটা বিবর্তনের ধাপ নয়, তুই প্যাচ লাগিয়ে দিতে পারে। বিবর্তন থেকে অভিসারী বিবর্তন, অপসারী, একটা সমান্তরাল। তিন এক সাইড ভালো করে মনে রাখো। দেখো বিবর্তনের মতবাদ আমরা কার কার পাই, যেমন তোমার লেমার্কের মতবাদ। হ্যাঁ, লেমার্কে বলা হয় অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ বলা হয়। আর ডারউইনিটাকে বলা প্রাকৃতিক নির্বাচন মতবাদ। আর নিও ডারউইনিজম বা আধুনিক সংশ্লেষ মতবাদ বলে। আর ভাইসম্যানেরটাকে কি বলে? জার্ম প্লাজম মতবাদ। তারপর আসতে পারে যে পরিব্যক্তি মতবাদের প্রবক্তাকে, দা ব্রিজ। তাহলে কোশ্চেনটা লেমার্কের মতবাদের নাম কিভাবে দিতে পারে, অথবা দিতে পারে প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে, তাহলে ডারউইন। তাহলে এইভাবে কোশ্চেনটা দিতে পারে। তারপর খেয়াল করে লেমার্ক, হ্যাঁ, একজন কি ছিলেন? প্রকৃতি বিজ্ঞানী। বায়োলজি শব্দের প্রবর্তক কে, এখান থেকে কোশ্চেনটা এইভাবে আসবে। তাহলে লেমার্ক। আবার প্রাণী জগৎ কি মেরুদণ্ডী অমেরুদণ্ডী ভাগে ভাগ করছে, তাও লেমার্ক। আবার অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ প্রবক্তাকে, তাও লেমার্ক। তারপর দেখো লেমার্কের সূত্রসমূহ। হ্যাঁ, এটা তোমার সবুজ কালি দিয়ে জাস্ট নামগুলা পড়বা। হ্যাঁ, যে প্রথম কথা মনে রাখবা, লেমার্কের সূত্র কয়টা? চারটা সূত্র। প্রথম সূত্রের নামটা বৃদ্ধি, দ্বিতীয় নামটা মনে রাখবা পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন। তৃতীয় সূত্র কি? ব্যবহার অব্যবহার। চতুর্থ কি? অর্জিত বৈশিষ্ট্য। তাহলে দেখো দিতে পারে যে মানে লেমার্কের তৃতীয় সূত্রটার নাম কি? ব্যবহার অব্যবহার। চতুর্থ সূত্রের নাম কি? প্রথম সূত্রের নাম কি? এভাবে তোমার কোশ্চেনগুলো দিতে পারে। তারপর দেখো যে লেমার্ক যে বৃদ্ধি বলছে, এটা কোন পর? দেখো নিডারিয়া থেকে করোটা পর্যন্ত প্রাণী গোষ্ঠীর মধ্যে পাওয়া গেছে প্রবণতা। ব্যবহার দেখো একটা কথা বলছে, যেমন হাঁস, পেলিকন, হাড়গিলা, হ্যাঁ, এগুলো আদিকালে স্থলচর ছিল, কিন্তু খাদ্য সংগ্রহের জন্য ওরা পানিতে সাঁতারের প্রয়োজনের কারণে পায়ের অধিক ব্যবহার। তাহলে আমার মোট কথা মনে রাখবা, লেমার্কের যে মানে সূত্র ব্যাখ্যা করা যায়, মানে তার মধ্যে দেখা গেছে হাঁস, পেলিকন, হাড়গিল এগুলোর কথা বলছে আর কি। হ্যাঁ, তারপর দেখো অব্যবহার কারণে বলছে, যেমন মানুষের, আমাদের নাকি পুরো লেজ ছিল, যেটা ক্রমাগত অব্যবহার কারণে কক্সিসে পরিণত হচ্ছে। সেগুলো তো বোগাস কথাবার্তা, জাগার অংশগুলো জাস্ট একবার পড়বা। তো এখানে দেখো ডারউইনিজম। হ্যাঁ, চার্লস রবার্ট ডারউইন কি বলছে দেখো। প্রথম কথা এখানে আসে যে যে ডারউইনের গ্রন্থটার নাম কি, বা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটির প্রবক্তাকে বা বইটি কে লিখছে। তাহলে তোমার হচ্ছে তোমার চার্লস রবার্ট ডারউইন। আবার আসে যে প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে, তাহলে এটার অ্যান্সারও কি? চার্লস রবার্ট ডারউইন। তাহলে এই কথাগুলো ইম্পর্টেন্ট। এই যে বললাম অন দ্য স্পিসিস অফ অরিজিন মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটা, হ্যাঁ, যেটা তোমার এই ডারউইন লিখছে। তারপরে খেয়াল করো যে ডারউইনবাদ বা ডারউইন ওয়ালেস, হ্যাঁ, কত বছর? মানে 73 বছর বয়সে মারা যায়। তারপর ডারউইনিজম বা, হ্যাঁ, বা ডারউইনবাদ, যে ডারউইনবাদ বিবর্তন প্রক্রিয়া কত ধাপে ভাগ করে? 6টা ধাপে। ডারউইনের ঘটনা প্রবাহের নাম কি? ঘটনা প্রবাহের নামগুলো জাস্ট দেখো, এখানে আসতে পারে যে নিচের কোন, মানে ডারউইনের মানে সিদ্ধান্ত কয়টা? 3টা। যে জীবন সংগ্রাম, যোগ্যতমের জয়, নতুন প্রজাতি উৎপত্তি। আসতে পারে যে ডারউইনের যে ডারউইনের মানে ডারউইনিজম অনুযায়ী নিচের কোনটা সত্য বা সত্য নয়। তাহলে 3টা কথা দিয়ে দেবে, জীবন সংগ্রাম, যোগ্যতমের জয়, নতুন প্রজাতির উৎপত্তি। 3টা নাম। আর একটা অন্য জায়গা থেকে দিয়ে দিবে। আরো আছে যেমন কি জীবন সংগ্রাম কি কি আছে? বংশগ্রোথ, বৃদ্ধির উচ্চ হার, খাদ্য বাসনার সীমাবদ্ধতা, জীবন সংগ্রাম। হ্যাঁ, রিডিং করে এগুলো তোমার একটু কম ইম্পর্টেন্ট, এখান থেকে তেমন কিছু পড়ার দরকার নেই। এখানে খেয়াল করো যে নব্য ডারউইনবাদ বা নিও, হ্যাঁ, কে দিছে এটা? ভাইসম্যান এবং তার অনুসারীরা। ভাইসম্যান এবং তার অনুসারীরা। তারপরে যে বললাম জার্ম প্লাজম মতবাদ বা সোমাটোপ্লাজম মতবাদ। তারপরে খেয়াল করো যে এখান থেকে নব্য ডারউইনের মধ্যে ভাইসম্যান ছাড়া হাক্সলি, স্পেন্সার, জর্ডান, হ্যাঁ, হ্যাকেল, মানে কে কে? আর নব্য ডারউইনিজমের মধ্যে মানে ভাইসম্যান ছাড়া কে আছে? তাহলে হাক্সলি আছে, স্পেন্সার আছে, জর্ডান আছে। কথাগুলো মনে রাখতে হবে। তারপর লেমার্ক এবং ডারউইনের মধ্যে পার্থক্য। যেমন একটা কোশ্চেন আছে, লেমার্কের একটা বই আছে, বইটার নাম কি? ফিলোসফি জুলজি
আর এখানে বইটার নাম কি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। আসতে পারে যে ফিলোসফি জুলজি কার লেখা, লেমার্ক। ফিলোসফি জুলজিকে কোন মতবাদকে কোন মতবাদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। আবার অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইতে কোন মতবাদকে আলোকপাত করা হয়েছে, প্রাকৃতিক নির্বাচন মতবাদ। তাহলে বিভিন্ন অ্যাঙ্গেলে তোমার এইভাবে কোশ্চেনটা দিতে পারে। তারপর আসলে আমরা জানি যে মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, উভচরের 3, স্তন্যপায়ীর 4, আমরা জানি। পাখিরও 4। তো মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্ক খেয়াল করো তো কি বলছে, যে মাছ থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক কয়টা ভাগে বিভক্ত? 5টা ভাগে বিভক্ত। এটা সমসংস্থ অঙ্গের উদাহরণ কোনটা? সমসংস্থ অঙ্গের উদাহরণ কি কি, বা উদাহরণ হিসেবে কোনটা বা কোনটা নয়, তাহলে মনে রাখবা যাদের গঠন সেম। 5টা বারের নিচের কোন অংশগুলোর গঠন সেম? তাহলে পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমি, সিলের ফ্লিফার মানে দাঁড়ের মতো, ঘোড়া বা বিড়ালের অগ্রপদ, মানুষের হাত, এগুলো সব হলো সমসংস্থ অঙ্গ, মানে সমান গঠন। আরেকটা আসতে পারে সমবৃত্তীয়, মানে একই কাজ, গঠন ভিন্ন, দুইভাবে, মানে সমসংস্থ অঙ্গ জিনিসটা কি, এটা কোশ্চেন আসতে পারে। আবার সমবৃত্তীয় অঙ্গ কোনটা সেটা কোশ্চেন আসতে পারে, বা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ কোনটা সেটা কোশ্চেন আসতে পারে। অর্থাৎ তোমার কাজ এক বাট গঠন ভিন্ন। যেমন পাখির ডানা, প্রজাপতির ডানার কাজ এক বাট গঠনের দিক দিয়ে ভিন্ন। তারপর দেখো নিষ্ক্রিয় অঙ্গ কি কি আছে, জাস্ট নামগুলা, যে মানসিক এখন কতগুলো নিষ্ক্রিয় অঙ্গ পাওয়া গেছে, প্রায় শতাধিক, মানে 100টার মতো। নিচের কোনটা মানুষের নিষ্ক্রিয় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ নয়, এবার কোশ্চেনটা দিয়ে দিবে। কি কি নিষ্ক্রিয়? লোম, উপবল্লভ, হ্যাঁ, আক্কেল দাঁত বলে, কানের পেশি বলে, পুচ্ছাস্থি বা ককপিক্স বলে, হ্যাঁ, অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, অ্যাপেন্ডিক্স কিন্তু একটা নিষ্ক্রিয় অঙ্গ। নামগুলো তোমার মনে রাখতে হবে। দেখো সম্পৃক্ত অঙ্গের ছবিগুলো দেখো, যে পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা, তিনটার কাজই সেম, কিন্তু তিনটার গঠন 3 রকম। তারপর আসো যে এখানে কি বলছে, যে প্রথমত মনে রাখতে হবে পুনরাবৃত্তি মতবাদের প্রবক্তাকে আর্নেস্ট হ্যাকেল, যে কথাটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে জীবাশ্ম নিয়ে যে অধ্যায় আলোচনা করার নাম কি? পেলিওন্টোলজি বা জীবাশ্মবিদ্যা। বা পেলিওন্টোলজিতে কোন জিনিসটা আলোচনা করা হয়? জীবাশ্ম নিয়ে। তাহলে তোমার দুইভাবে তোমার কোশ্চেনটা দিতে পারে। তারপর দেখো আমরা ভূত্বকের শিলাস্তরের বয়স কিভাবে নির্ধারণ করা যায়। তাহলে তেজস্ক্রিয় ইউরেনিয়াম লেড দিয়ে, ইউরেনিয়াম লেড পদ্ধতি, একটা হচ্ছে তেজস্ক্রিয় কার্বন পদ্ধতি। দুইভাবে আমরা কি করতে পারি? শিলাস্তরের বয়স নির্ধারণ করতে পারি। তারপর দেখো ভূতত্ত্ব, হ্যাঁ, তারপর এখানে আরো আছে, যেমন দেখো কয়টা আমরা কালে ভাগ করছি, এরা, ইপোক, পিরিয়ড, হ্যাঁ, যে 5টা প্রধান স্তরে ভাগ করছে আর কি। দেখো যে আধুনিক ঘোড়ার উৎপত্তি হয়েছে কবে বলছে, তাহলে বলছে যে 10 লক্ষ বছর আগে, বা প্লিস্টোসিন ইপোকে। দেখো আধুনিক ঘোড়া যে ইকুয়াস যুগে। আরেকটা আছে আর্কিওপটেরিক্স, একটা হচ্ছে জীবাশ্ম, হ্যাঁ, এটা একটা জীবাশ্ম, যেটা হচ্ছে তোমার, যে বলা হয় যে সরীসৃপ আর পাখির মধ্যে সংযোগকারী সূত্র কাকে বলা হয়? আর্কিওপটেরিক্স কে। আবার আসতে পারে আর্কিওপটেরিক্স এর বর্তমানে কত সদস্য জীবিত আছে? 1000 প্রজাতি, 2000 প্রজাতি, 3, 0, কোনো প্রজাতি জীবিত, কোনো প্রজাতি জীবিত নাই। মনে রাখতে হবে যে আর্কিওপটেরিক্স হচ্ছে তোমার কোনো প্রজাতি এখন জীবিত নাই। কোন যুগে ওদের আবির্ভাব হয়েছিল? জুরাসিক যুগে। আর্কিওপটেরিক্স এর বৈশিষ্ট্যগুলা, আর্কিওপটেরিক্স এর মধ্যে আমরা বলছিলাম দুইটাই আছে, সরীসৃপের বৈশিষ্ট্য আছে, পাখির বৈশিষ্ট্য আছে। তাহলে সরীসৃপে কি কি মিল? যারা বুকে ভর দিয়ে চলে, হ্যাঁ, যে আইস যুক্ত, তারপর তোমার 2 সারির দাঁত, নখরযুক্ত আঙ্গুল। আর আর্কিওপটেরিক্স থেকে এটা তোমার যে পাখির সাথে মিল, পাখির মতো চিন্তা করবো, পাখি যেমন চল কিসে চঞ্চুতে পরিণত হয়, এটাই মনে রাখতে হবে, যে যে ভি আকৃতির ফার্কুলা গঠন করে, মানে এই বৈশিষ্ট্য কার? তাহলে এটা আর্কিওপটেরিক্স, পাখির বৈশিষ্ট্য। তারপরে পাখির কোন বৈশিষ্ট্যটা আর্কিওপটেরিক্স দেখা যায়? ধরো দিয়ে দিল আইস, 2 সারি দাঁত, নখরযুক্ত আঙ্গুল, আটা দিয়ে দিল সমষ্টিশনিত বা তোমার এন্ডোথার্মিক যেটাকে বলি, বা হোমোথার্মিক যেটাকে বলি, হোমিওথার্মিক। তাহলে এর অ্যান্সার হবে সমষ্টিশনিত। তারপরে আরেকটা কোশ্চেন আসতে পারে, পাখিকে বলা হয় যে মহিমান্বিত সরীসৃপ কাকে বলা হয়? তাহলে মনে রাখতে হবে পাখিকে। কে বলছে কথাটা? হাক্সলি। অথবা ইংলিশও দিতে পারে, যে বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইলস, কথাটা কে বলছে? উক্তিটি কার? হাক্সলি। তারপর জীবন্ত জীবাশ্ম কি কি আছে, খুব ইম্পর্টেন্ট। আমরা প্লাস বা পিএসএল দিয়ে মনে রাখো, প্লাটিপাস একটা জীবন্ত জীবাশ্ম, তারপর লিমুলাস একটা জীবন্ত জীবাশ্ম, সরীসৃপ, মানে কোনটা? প্লাটিপাস একটা, প্লাটিপাস। তারপর তোমার লিমুলাস এর আর্থ্রোপোডা, স্ফেনোডন একটা জীবন্ত জীবাশ্ম, মাছ একটা জীবন্ত জীবাশ্ম। তা ভূতাত্ত্বিক কালক্রম এখান থেকে খুবই খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো কি কি মনে রাখতে হবে, কোশ্চেন আসতে পারে।
যে আধুনিক মানুষের উদ্ভব হয়েছে কবে, 25,000 বছর পূর্বে, কোন 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 যুগে, রিসেন্ট, বা সভ্যতার উদ্ভব হয়েছে কত হাজার, 25,000 বছর পূর্বে, কোন ইপোক, কোন যুগে, রিসেন্ট। তো বলে শুধু মানুষের উদ্ভব হয়েছে কবে, 2 কোটি বছর আগে, বা কোন যুগে, প্লিওসিন যুগে। এটা কোশ্চেন আসতে পারে, এভাবে কোশ্চেন দিতে পারে। এটা দিতে পারে স্তন্যপায়ের যুগ কাকে বলা হয়, মনে রাখবা হচ্ছে স্তন্যপায়ের যুগ বলা হয় টারশিয়ারিকে। তারপর একটা ইম্পর্টেন্ট, ডাইনোসরের প্রাধান্য এবং বিলুপ্ত হয়েছে কবে, ক্রিটিসিয়াস কালে। বর্তমান পাখির উদ্ভব হয়েছে কবে, ক্রিটিসিয়াস কালে। ক্রিটিসিয়াস কাল কত কত বছর পূর্বে ছিল, 13.5 কোটি বছর পূর্বে। তারপর আসতে পারে দাঁত যুক্ত প্রথম পাখি পাওয়া গেছিল কবে, জুরাসিক যুগে, অথবা বিভিন্ন প্রজাতির ডাইনোসর পাওয়া গেছে কবে, জুরাসিক যুগে। কোশ্চেনগুলো দিতে পারে। তারপর অথবা আসতে পারে যে তোমার টারশিয়ারি যুগের প্রকারভেদ নিচের কোনটা নয়, বা কোনটা, মায়োসিন, অলিগোসিন, ইউসিন, প্যালিওসিন, চারটার মধ্যে এই চারটা 3টা দিবে আর একটা বাইরে থেকে দিয়ে দিল, অথবা 3টা বাইরে থেকে দিল, একটা এখান থেকে দিল। আর মেসোজোইক যুগের মধ্যে কোনটা বা কোনটা, মেসোজোইক যুগের মধ্যে কি জুরাসিক, ট্রায়াসিক, ক্রিটিসিয়াস, তাহলে এরাগুলা কি কি, এরাগুলার নাম মনে রাখতে হবে, সিনোজোইক, মেসোজোইক, প্যালিওজোইক, একটা প্রোটোজোইক, একটা আর্কিওজোইক। কোশ্চেন আসে যে কোন জীবাশ্ম পাওয়া যায় না কোন যুগে, আর্কিওজোইক যুগে, বা কত কোটি বছর আগে কোনো জীবাশ্ম ছিল না, 400 কোটি বছর আগে। অথবা এখানে কোশ্চেন আসতে পারে মাছের উদ্ভব হয়েছে কবে, মাছের উদ্ভব 50 কোটি বছর আগে, বা যেটা বলে অর্ডোভিসিয়ান যুগে, অর্ডোভিসিয়ান যুগ। তারপরে এখানে আসতে পারে, তাহলে এইভাবে তোমার কোশ্চেন গুলো দিতে পারে, হ্যাঁ, যে তোমার কোনটা কত হাজার বছর পূর্বে, মানুষ কবে উদ্ভব, আধুনিক মানুষ উদ্ভব কবে, কোন জীবাশ্ম ছিল না কবে। তারপর দেখো যে যে প্রোটোজোইক যুগ কত বছর আগে ছিল, 250 কোটি বছর আগে। ভৌগোলিক বিস্তৃতি একটু খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, যে যে পৃথিবীকে যে তোমার 6টা অঞ্চলে ভাগ করছে কে, প্রথমত এটা আলফ্রেড রাসেল ওয়ালেস, 6টা যুগে। তার মধ্যে আসলে অস্ট্রেলিয়ান মহাদেশে কোন স্তন্যপায়ীর উপস্থিতি ছিল, আছে মার্সুপিয়াস, এর একটা তোমার স্তন্যপায়ী অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায়। তাহলে এই অধ্যায়ের প্রধান শব্দ সারাংশ, এতক্ষণ আমরা যা যা বললাম, এই কথাগুলো তোমার আবার এখানে রিভিশন হবে, আমরা যা যা বললাম। এই যে বলছিলাম যে ফিলোসফিক জুলজি কার লেখা, লেমার্কেল লেখা। অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন কার লেখা, ডারউইনের লেখা। তারপরে যে জীবন্ত জীবাশ্ম কাদেরকে কাদেরকে বলা হয়, তাহলে এগুলো সব এখানে আছে। তো সবাই ভালো থেকো, সবাই আল্লাহ হাফেজ। সবাই যেভাবে কিভাবে পড়তে হবে না পড়তে হবে, কোনটা থেকে কিভাবে কোশ্চেন আসে, কোনটা কত গুরুত্ব দিয়ে পড়বে, এখানে ক্লাসও বলছি, স্লাইডের মধ্যে এখানেও তোমার দাগানো বইতে কোন অংশটা কিভাবে কোশ্চেন আসে সেগুলো আমি অ্যানালাইসিস করলাম। আশা করি সবার জন্য অনেক কাজে দিবে এটা পরীক্ষায়। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।